নমস্কার, আমি শঙ্কর দাস। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের একমাত্র বটবৃক্ষ, একমাত্র আমাদের অতীতের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, যার চোখে, যার হৃদয়ে রয়েছে ইতিহাসের প্রতিটি ঘটনা এবং যার মাধ্যমে, যার লেখনীর মাধ্যমে, যার প্রকাশিত বইয়ের মাধ্যমে আমরা তথা আগামী ভবিষ্যতের কাছে যে ইতিহাস প্রাণবন্ত হয়ে রয়েছে, সেই অধ্যাপক হিমাংশু সরকারের সান্নিধ্যে রয়েছে আমি শঙ্কর দাস। কারণ এই আজকের এই দিনটি হিমাংশু সরকারের, তার আজকে জন্মদিবস এবং তার সেই জন্মদিবসকে নিয়ে এই অঞ্চলের, বিশেষ করে গোটা দক্ষিণ দিনাজপুর শুধু নয়, দক্ষিণ দিনাজপুরের আশপাশের এলাকার বিশেষ করে যারা ইতিহাস প্রেমী তাদের মধ্যে একটা আনন্দের উৎসব, যে উৎসব আজকে প্রতিফলিত হলো এই হিলির এই প্রাঙ্গণে। আমি এই মুহূর্তে সেই হিমাংশু বাবুর কাছ থেকে আমরা শুনে নেব, এক কথায় বলতে গেলে যিনি আমার জেঠু, যাকে আমি জেঠু বলবো না, যিনি আমার সন্তান সমতুল্য। কারণ এই কারণেই তাকে সন্তান স্নেহে সকলে আমরা দেখি, কারণ ইনি যতদিন ভালো থাকবেন আমাদের ইতিহাস ভালো থাকবে এবং যে ইতিহাস এখনও অজানা যে দিকগুলো রয়েছে সেগুলো আরও বেশি করে প্রকাশিত হবে। হিমাংশু জেঠু, তোমার কাছে একটা জিনিস শুনতে চাই, এই যে এত বছর বয়সেও তুমি এখনও যে ইতিহাসকে সামনে, সকলের সামনে উন্মোচিত করে তুলেছ, কোন চেষ্টায়, কোন আবেগে, কিসের অনুভূতিতে? আমি দীর্ঘকাল আগে বঙ্গদেশের ইতিহাস চর্চা শুরু করেছিলাম। শুরু করতে গিয়ে প্রাচীন এবং আদি মধ্যযুগের ইতিহাস নিয়ে আমার আগ্রহ বেশি ছিল। কপার প্লেট ইনস্ক্রিপশান এবং অন্যান্য ইনস্ক্রিপশান, এগুলো নিয়ে আমি নতুন করে স্টাডি করে দেখলাম কলকাতায় বসে ঐতিহাসিকরা যা লিখে গেছেন মাটির সঙ্গে তার সম্পর্ক নেই। তারা কলকাতার দৃষ্টি নিয়ে গোটা বঙ্গদেশকে দেখবার চেষ্টা করেছেন, তাতে ইতিহাস বিপথগামী হয়েছে। ইতিহাসের অনেক মূল্যবান তথ্য গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার অনেক গ্রাম প্রাচীন ইতিহাসের খনিজ স্বরূপ, এটা আমার মনে হয়েছে। গোটা ভারতবর্ষে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল, যে সংস্কৃতি গড়ে উঠেছিল, গোটা বঙ্গদেশের সঙ্গে তার সম্পর্ক ছিল না, ছিল একমাত্র উত্তরবঙ্গের। এই বরেন্দ্র অঞ্চল সমগ্র ভারতবর্ষের সঙ্গে একভাবে এগিয়ে চলেছে, এটাই ইতিহাসের সাক্ষ্য। আমি দীর্ঘদিন ইতিহাসের বিভিন্ন সূত্র গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে প্রতি পদে পদে এটা উপলব্ধি করেছি। যেহেতু আর একটা জিনিস, এই যে এখনকার যে প্রজন্মের যারা তরুণ তরুণী, যুবক যুবতী রয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তাদের অতীত সম্পর্কে আগ্রহ কম, ইতিহাস সম্পর্কে আগ্রহ কম। তারা প্রতিনিয়ত ব্যস্ত থাকে। তাদের একদিকে যেরকম লেখাপড়ার যে চাপ, তাদের উপরে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে, বা তারা যে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, সেই জায়গার থেকে যে তারা কি সরে আসেনি ইতিহাস থেকে, এবং তাদেরকে কিভাবে ইতিহাসমুখী গড়ে তোলা যায়, অর্থাৎ ইতিহাসমুখী বলতে ইতিহাসকে জেনে ভবিষ্যতের দিকে যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে, কী বলবেন? ইতিহাস হচ্ছে আমাদের জাতির আদি শেকড়। শেকড়কে না জেনে উপরের গাছপালা দেখে কখনো বৃক্ষের সব কিছু উপলব্ধি করা যাবে না। একটা বৃক্ষ বড় হবে, মহিরুহ হবে কি হবে না, সেটা নির্ভর করে বীজের উপরে, নির্ভর করে মাটির উপরে। মাটিতে, উর্বর মাটিতে পড়ে একটা বীজ
মহীরুহে পরিণত হতে পারে, সব বীজ হবে না। আর যে মাটি উর্বরা নয় সেখানে কিন্তু মহীরুহ হওয়ার সম্ভাবনা নেই। আমাদের বঙ্গদেশের যেসব এলাকা প্রাচীনকালে সমৃদ্ধ এলাকা, সেই এলাকার সঙ্গে শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে যদি আমরা বর্তমানকে গড়ে তুলি, তবেই বর্তমান সার্থকতা লাভ করবে, না হলে করবে না। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন লেখক ইতিহাসে নিয়ে বিভিন্ন রকম লেখা তারা প্রকাশ করছে, এবং দেখা যায় সেই লেখার মধ্যে বিস্তর ফারাক। এক একজন লেখকের সাথে আর একজন লেখকের সেই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক বা একটা ফারাক রয়ে গেছে। তো ইতিহাসের সঠিক দিকটা উন্মোচিত হচ্ছে, এটা আমরা কী করে বুঝব? ইতিহাসের সঠিক দিক উন্মোচিত হচ্ছে কিনা এটা বলা একটু মুশকিল। মূল কথা এই, ইতিহাসের বিস্তর ক্ষেত্র পড়ে রয়েছে। ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, গবেষণা করেন, অধ্যাপনা করেন, সকলের একটা সীমাবদ্ধতা আছে। তারা বর্তমান যুগ নিয়ে সীমিত। তারা প্রাচীন যুগের ওপরে, যে যুগের ওপর ভিত্তি করে বর্তমান গড়ে উঠেছে, সেই প্রাচীন যুগ আদি মধ্যযুগের ইতিহাসের প্রতি তেমন দৃষ্টি দেন। বিশেষ করে প্রাচীন যুগ এবং আদি মধ্যযুগের ইতিহাস জানতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ওই যুগের ইতিহাস রচনা করার যেগুলো মূল সূত্র, সেগুলো সকলে যথাযথভাবে অনুধাবন করতে পারে না। না পারার ফলেই ইতিহাস বিকৃত হচ্ছে, ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে। যারা প্রকৃত চর্চাকারী এই প্রাচীন যুগের মূল সূত্রগুলো চর্চা করবেন, তারা সঠিক পথে যাবে। শেষ প্রশ্ন, ইতিহাসকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে, অর্থাৎ ইতিহাসকে আরও বেশি করে উন্মোচিত করতে হলে, ইতিহাসকে সকলের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য বা আরও বেশি করে আগ্রহী করে তুলতে ইতিহাস সম্পর্কে কী করণীয়, কি বলবেন? সমাজকে বা বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে কী? পাশ্চাত্য দেশগুলো অনুভব করেছে ইতিহাসের গুরুত্ব। তারা স্কুল পর্যায় থেকে ইতিহাসের বিভিন্ন দিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে ইতিহাস সম্পর্কে সকলের স্পষ্ট ধারণা নেই। তারা মনে করে ইতিহাস না জানলেও চলবে। এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা ব্যবস্থাও চলছে। কেউ গুরুত্ব দিচ্ছে না ইতিহাসের প্রতি। ফলে ছাত্রছাত্রীরা তাদের পূর্বপুরুষ সম্পর্কে, তাদের শেকড় সম্পর্কে সঠিকভাবে জানতে আগ্রহী। জেঠু, আর একটা বিষয়, এটা শেষ প্রশ্ন, এটা না করলেই নয়। যেটা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইতিহাস নিয়ে আমরা যেটা পাঠ্যপুস্তক রয়েছে, অর্থাৎ আমাদের যারা বর্তমান প্রজন্ম রয়েছে, তাদের সামনে একটা সময় দেখা গেছে ইতিহাসের একটা বিশেষ দিককে, বিশেষ একটা বিষয় নিয়ে বেশি করে তুলে ধরা হয়েছে। যেমন বলা যেতে পারে মুসলিম সাম্রাজ্য, সেটাকে বেশি করে তুলে ধরা হয়েছে। কিন্তু দেখা গিয়েছে ভারতের এমন কিছু রাজা বা শাসক তারা ছিলেন, তাদেরকে অনেকটাই সেই ইতিহাসের পাঠ্য হয়ে তাদেরকে কিছুটা আড়ালে রাখা হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে আবার তাদেরকে তুলে ধরা হচ্ছে। তো কোথাও কি ইতিহাসের সাথে বৈমাতৃসুলভ আচরণ কি করা হয়নি? এখানে ঘটনা হচ্ছে, মধ্যযুগে ভারতবর্ষের শাসন দায়িত্ব গ্রহণ করেছিল ইসলামী সরকার। তারা একভাবে দেশের শাসন পরিচালনা করে। বর্তমান যুগে আমরা উপলব্ধি করছি যে শুধু ইসলামীকরণের মাধ্যমে তো হবে না। তার পূর্বে ভারতবর্ষের যে সাধনা, তার সঙ্গে ইসলামী সাধনার
সংযোগ সাধন করি, তবেই বর্তমানকে উপলব্ধি করা সম্ভব হবে। এই পথে আমাদেরকে চলতে হবে। আমরা অনেক কিছুই জেনে নিলাম ইতিহাস সম্পর্কে আমাদের এই অধ্যাপক হিমাংশু সরকারের কাছ থেকে। আবারও বলি, হিমাংশু সরকার আজ 90 বছরে পদার্পণ করলেন, তার আজকে জন্মদিন। আপনারা সকলে এই মানুষটি যেন ভালো থাকে তার জন্য প্রার্থনা করবেন, কারণ এই মানুষটি ভালো থাকলেই আমাদের ইতিহাস ভালো থাকবে, এই মানুষটি ভালো থাকলেই সেই ইতিহাসের উপর ভর করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।